প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স, একটা জিনিস খেয়াল করে দেখো, এখানে প্রেজেন্টও আছে এবং কন্টিনিউয়াসও আছে। দ্যাট মিন্স বর্তমানে চলতেছে এমন কোনো কথাবার্তাগুলোই আমরা প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সে সাধারণত বলে থাকি। মূলত এই টেন্সে আমরা অনগোয়িং এবং টেম্পোরারি কথাবার্তাগুলো বলে থাকি। দ্যাট মিন্স স্বল্প সময়ের জন্য এবং চলতেছে এমন কাজগুলোই আমরা প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সে ইউজ করে থাকি। হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম টু ভার্সেটাইল লার্নার্স। আমরা যখন বর্তমানে কোনো কথা বলতে থাকি এবং ওই সিমিলটেনিয়াস টাইমে যখন আরেকটা কাজ করতে থাকি, ওই কাজটা যখনই আমরা ডিসক্রাইব করি তখনই তা আমরা প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সে ডিসক্রাইব করে থাকি। মনে করো একটা টাইম লাইন, জাস্ট ইমাজিন দ্যাট, যেটা পাস্ট থেকে শুরু হবে এবং ফিউচারে গিয়ে শেষ হবে, মাঝখানে প্রেজেন্ট থাকবে। আমরা একটা কাজ স্টার্ট করলাম কখন থেকে? পাস্ট থেকে স্টার্ট করলাম। পাস্ট থেকে স্টার্ট করে কাজটা আস্তে আস্তে আমাদের প্রেজেন্ট পর্যন্ত আসলো। প্রেজেন্ট পর্যন্ত আসার পরে হয়তো বা এখনো শেষ হয় নাই, একটু পরে হয়তো বা শেষ হইতে পারে। কখন শেষ হবে এটা ম্যাটার না, বাট যখনই প্রেজেন্টে আসলো ওই টাইমে যদি আমি ওই কাজটা সম্পর্কে বর্ণনা করতে যাই তখন সেটা আমাদের প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সে ডিসক্রাইব করতে হয়। যেমন আমাকে যদি এখন কেউ বলে আমি কি করতেছি, আমি তোমাদেরকে পড়াচ্ছি। এখন আমি তোমাদেরকে আধা ঘন্টা আগে থেকে পড়ানো স্টার্ট করছি, হয়তো বা আরও আধা ঘন্টা পরে পড়ানো শেষ করবো। বাট এই টাইমে যদি কেউ আমাকে কোশ্চেন করে আমি কি করতেছি, দেন আমি বলবো আমি তোমাদেরকে পড়াচ্ছি। সো এই কথাটা এই একদম প্রেজেন্টের বিন্দুতে থেকে আমরা যে কথাটা বলি সেই কথাটাই আমাদের প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সে বলতে হবে। তবে একটা জিনিস মাথায় রাখতে হবে, চোখের পলকে যে ঘটনাগুলো ঘটে যায় সেগুলো আমরা কখনো প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সে বলবো না। ধরো আমার হাতে একটা পেন যদি থাকতো, তাহলে যদি পেনটা আমার হাত থেকে পড়ে যেত তাহলে আমি এটা কন্টিনিউয়াস টেন্সে বলতে পারবো না, কারণ এটা চোখের পলকেই পড়ে যাচ্ছে। তখন আমাকে কি বলতে হতো? পাস্ট টেন্সে বলতে হতো কথাটা, যে আমার হাত থেকে পেনটা পড়ে গেছে। এটা পড়তেছে বলা যাবে না, কারণ হচ্ছে এটা চোখের পলকের ঘটনা। সো এই টাইপের চোখের পলকে যে ঘটনাগুলো ঘটে সেগুলো আমরা প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সে বলতে পারি না। এখন এটা যদি আমরা ইংলিশে বলতে যাই, ইট ইজ ড্রপিং বলা যাবে না, ইট ওয়াজ ড্রপড বলতে হবে। এভাবে আমাদেরকে বুঝতে হবে কোন ধরনের সিচুয়েশনের কথাগুলো আমাদেরকে প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সে ডিসক্রাইব করতে হবে। লেটস মুভ অন টু দ্য স্ট্রাকচার। প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সে প্রথমে আমাদের সাবজেক্ট আসবে, দেন সাবজেক্টের নাম্বার এবং পার্সন অনুযায়ী অ্যাম, ইজ, আর যে কোনো একটা আসবে, দেন আমাদের ভার্বের সাথে আইএনজি যুক্ত করতে হবে। এখানে স্ক্রিনে তোমরা একটা চার্ট দেখতে পাচ্ছো, সেখানে খুব সুন্দরভাবে বলা আছে আয়ের সাথে কি হবে, হি, সি, ইটের সাথে ইজ হবে এবং ইউ, উই, দের সাথে আর হবে। এত কমপ্লেক্সিটিতে আমাদের যাওয়ার দরকার নাই, জাস্ট একটা বিষয় মাথায় রাখতে হবে, আই হলে সবসময় আয়ের সাথে অ্যামই হবে। সো অ্যাম তো চলে গেল। আর ইজ এবং আর, দুনিয়ার সব সিঙ্গুলারের সাথে ইজ, দুনিয়ার সব প্লুরালের সাথে আর। ইউ নিয়ে তোমাদের একটা কনফিউশন থাকতে পারে। ইউর দুটো অর্থ থাকতে পারে, একটা হচ্ছে তুমি এবং তোমরা। ইংরেজি বাক্য লেখার সময় ইউর অর্থ কি তুমি বুঝাচ্ছে না তোমরা বুঝাচ্ছে, এটা বোঝা অনেক টাফ। সেই জন্য আমরা ইউকে সবসময় প্লুরাল হিসেবে কনসিডার করবো। সো ইউর সাথে সবসময় আরই বসবে, ইজ বসবে না। এখানে আমরা সবসময় অনগোয়িং ওয়ার্ককে ডিসক্রাইব করে থাকি। সেক্ষেত্রে আমি একটু আগে তোমাদেরকে বলতেছি যে আমি এখন কি করতেছি, আমি এখন তোমাদেরকে পড়াচ্ছি। সেক্ষেত্রে আমি এটা যদি ইংলিশে বলতে যাই তাহলে কিভাবে বলবো? ফার্স্টে সাবজেক্ট চলে আসবে। সাবজেক্ট কি এখানে? আই। দেন আয়ের সাথে বাই ডিফল্ট অ্যাম চলে আসে, আই অ্যাম। আর ভার্বের সাথে আইন যুক্ত করতে হয়। সো পড়ানো ইংরেজি কি? টিচ। আই এম টিচিং ইউ এখন, রাইট নাও। আই এম টিচিং ইউ রাইট নাও। অথবা আমি বলতে পারি আই এম রিডিং আ বুক। যদি আমি এখন একটা বই পড়ি সেক্ষেত্রে আমি বলবো আই এম রিডিং আ বুক। এই হচ্ছে প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সের মেন ইউজ, যেখানে স্ট্রাকচার এবং অর্থ দুটাই বর্তমানে হইতেছে এমন কোনো জিনিসকে ইন্ডিকেট করে। তবে আমাদের একটা বিষয় মাথায় রাখতে হবে, প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সে আমরা আরও দুইটা বিষয় ডিসক্রাইব করতে পারি যেগুলা অর্থের দিক থেকে সিম্পল ফিউচার হলেও স্ট্রাকচারের দিক থেকে প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স। সেগুলো হলো নিয়ার ফিউচার প্ল্যান, যেটা আমরা গোয়িং টু স্ট্রাকচারে লিখি, অথবা ফিক্সড অ্যারেঞ্জমেন্ট। দুটো এক্সাম্পলের মাধ্যমে আমরা বোঝার চেষ্টা করি। আই এম গোয়িং টু স্টার্ট আ বিজনেস। দ্যাট মিন্স আমি নিয়ার ফিউচারে হয়তো বা একটা বিজনেস করবো, এরকম কোনো প্ল্যান করতেছি, এখনও কোনো কিছু অ্যারেঞ্জ করি না ওই বিজনেসের জন্য। আরেকটা এক্সাম্পল দিয়ে বোঝানো যায়, আই এম সিইং ইউ টুমোরো। দ্যাট মিন্স আগামীকাল তোমার সাথে আমার অ্যাপয়েন্টমেন্ট আছে, তোমার সাথে যে দেখা করব, টাইম, ডেট সব কিছু ফিক্সড করা হয়ে গেছে। সেক্ষেত্রে এটা হবে ফিক্সড অ্যারেঞ্জমেন্ট। আমার মনে হয় তোমরা প্ল্যান, ফিউচার প্ল্যান এবং ফিক্সড অ্যারেঞ্জমেন্ট এটা নিয়ে একটু কনফিউশন আছে তোমাদের ভিতর। লেট মি ক্লিয়ার দিস। মনে করো একটা কাপল যারা বিয়ের প্ল্যান করতেছে, তারা এই কথাটা কীভাবে ইংলিশে বলবে? উই আর গোয়িং টু গেট ম্যারিড দিস ইয়ার। এটা হচ্ছে জাস্ট তাদের প্ল্যান, এখনও কোনো কিছু অ্যারেঞ্জ করে নাই। যদি তারা সব কিছু অ্যারেঞ্জ করে ফেলতো বিয়ের জন্য তাহলে কীভাবে বলতো? উই আর গেটিং ম্যারিড অন এপ্রিল 21। সো এই দুই টাইপের কথাগুলো না আমরা
প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সের স্ট্রাকচার ফলো করে লিখব, বাট অর্থ হবে এগুলোর কিসের, সিম্পল ফিউচারের। এই বিষয়টা আমাদের মাথায় রাখতে হবে। আরেকটা বিষয় তোমাদের খুব মনোযোগের সাথে মনে রাখতে হবে, সেটা হলো স্টেট ভার্ব কখনো কন্টিনিউয়াস হয় না। অনেক সময় আমরা কোনো পার্টিতে গেলে আমাদের কোনো ফ্রেন্ড যদি শাড়ি পরে আসে আমরা কমপ্লিমেন্ট দিই, ইউ আর লুকিং বিউটিফুল। আসলে কথাটা একদমই ভুল কথা, আমাদেরকে বলতে হবে ইউ লুক বিউটিফুল, কারণ স্টেট ভার্ব কন্টিনিউয়াস হয় না। তোমরা যখন আমাদের স্টেট ভার্ব নিয়ে ভিডিওটা দেখবে তোমাদের এই বিষয়টা আরও অনেক বেশি ক্লিয়ার হয়ে যাবে। লেটস হ্যাভ এ কুইজ। এখানে 5টা কোয়েশ্চেন আছে, তোমরা নিজেরা ট্রাই করে দেখবা এই সেন্টেন্সগুলো কারেক্ট ওয়েতে লিখতে পারো কি না, দেন আমি তোমাদেরকে রাইট আনসারগুলো বলে দিচ্ছি। দ্য ফার্স্ট ওয়ান, দে বিল্ড আ হোম নেক্সট টু মাইন। দ্যাট মিনস আমার বাড়ির সামনে অন্য কেউ একজন বাড়ি তুলতেছে, সেটা তো প্রেজেন্ট কন্টিনিউয়াস, প্রেজেন্টলি সে কাজটা করতেছে, বাড়িটা তুলতেছে। সো এটা প্রেজেন্ট ডিফিনিট না, এটা বলতে হবে দে আর বিল্ডিং আ হোম নেক্সট টু মাইন। এখন তোমার একটা ফ্রেন্ড তোমার বাড়িতে বেড়াতে আসছে, এখন তুমি দেখলা বাইরে বৃষ্টি হচ্ছে, এখন তাকে সেটা দেখানোর চেষ্টা করলো যে দেখো বাইরে বৃষ্টি হইতেছে। সো এই কথাটা প্রেজেন্ট ইনডিফিনিটি হয় না, এটা বলতে হবে লুক ইটস রেইনিং, নট লুক ইট রেইনস। দ্য থার্ড ওয়ান, আই এম থিঙ্কিং ইউ আর রং। থিঙ্ক করাটা কি আমরা দেখতে পাই, চোখে দেখি আমরা যে মানুষ যখন কোনো কিছু চিন্তা করে, না দেখি না। দ্যাট মিনস এটা একটা স্টেট ভার্ব, স্টেট ভার্ব কন্টিনিউয়াস হয় না। সো আমাদেরকে বলতে হবে আই থিঙ্ক ইউ আর রং। অ্যান্ড দ্য নেক্সট ওয়ান, শি ইজ হ্যাভিং আ ডগ। আমরা জানি হ্যাভের দুটো অর্থ আছে, একটা হচ্ছে পজেশন আর একটা হচ্ছে এক্সপেরিয়েন্স। যখন পজিশন বোঝাবে তখন এটা স্টেট ভার্ব হিসেবে ইউজ হবে, আর স্টেট ভার্ব কখনো কন্টিনিউয়াস হয় না। তুমি একটা কুকুরের মালিকানা হচ্ছ এরকম আসলে কোনো বিষয় না। হয়তো তুমি কারো কাছ থেকে যদি কুকুরটা কিনতে যাও, একটা পেপারের মধ্যে সাইন করবা, সাথে সাথেই তুমি সেটার মালিক হয়ে যাবা। দ্যাট মিনস চোখের পলকের ঘটনা কখনো কন্টিনিউয়াস হয় না, আর তাছাড়া স্টেট ভার্ব তো কন্টিনিউয়াস হয়ই না। সো এখানে আমাদেরকে বলতে হবে শি হ্যাজ আ ডগ। এখন হ্যাভটা হ্যাজ কেন হলো, প্রেজেন্ট ডিফিনিট টেন্সে আমরা জানি যদি থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হয় তাহলে হ্যাভটা হ্যাজ হয়ে যায়। মুভ অন টু দ্য নেক্সট ওয়ান, দে আর হ্যাভিং লাঞ্চ। হ্যাঁ, এক্ষেত্রে হ্যাভ এক্সপিরিয়েন্স অর্থে বোঝানো হচ্ছে, তার মানে তারা লাঞ্চ করতেছে। সো এটা কন্টিনিউয়াস হতেই পারে, ইটস এ কারেক্ট সেন্টেন্স। দেন দ্য নেক্সট ওয়ান, মাই ফাদার ইজ কামিং টুমোরো। আসল জায়গায় আসলাম আমরা। তোমাদের অনেকেই রাইট ফ্রম ভার্বসের অনেক রুলস পড়ছো যে টুমোরো থাকলে ফিউচার ইন্ডিকেট করে, তাই না? হ্যাঁ, এটা অর্থ দিক থেকে ফিউচারই, আমার বাবা আগামীকালকেই আসতেছে। মাই ফাদার ইজ কামিং টুমোরো মিনস আমার বাবা আগামীকালকে আসতেছে। আমরা চাইলে এটা এভাবেও লিখতে পারি, মাই ফাদার উইল কাম টুমোরোও লিখতে পারি, নো প্রবলেম উইথ দ্যাট। বাট এটাও কারেক্ট, এটা মানে হচ্ছে ফিক্সড অ্যারেঞ্জমেন্ট, যে আমার বাবা আগামীকালকে যে আসার জন্য ট্রেনের টিকিটও কেটে ফেলছে, মানে সব কিছু অ্যারেঞ্জ করে ফেলছে যেভাবে আসবে সে, তখন আমরা এভাবে বলতে পারি সেটা, মাই ফাদার ইজ কামিং টুমোরো। অথবা সে যদি জাস্ট প্ল্যান করে আগামীকালকে আসার জন্য, সেক্ষেত্রে আমরা বলবো মাই ফাদার ইজ গোয়িং টু কাম টুমোরো। লেটস রিক্যাপ হোয়াট উই হ্যাভ লার্নড সো ফার। প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সে মূলত বর্তমানে চলতেছে এমন কথাগুলো আমরা বলি, দ্যাট মিনস অনগোয়িং এবং টেম্পোরারি কাজগুলোই আমরা প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সে ডিসক্রাইব করে থাকি। এছাড়াও আরও দু ধরনের কথা প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সে ডিসক্রাইব করা যায়, সেগুলো হলো নিয়ার ফিউচার প্ল্যান, যেটা আমরা গোয়িং টু স্ট্রাকচার লিখে, এবং ফিক্সড অ্যারেঞ্জমেন্ট, যেটা আমরা সিম্পল প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সের স্ট্রাকচারে লিখে থাকি। এই দু ধরনের কথায় স্ট্রাকচারের দিক থেকে প্রেজেন্ট কন্টিনিউয়াস হলেও মিনিংয়ের দিক থেকে এগুলো সিম্পল ফিউচারকে ফলো করে। এবং আমাদের মোস্ট ইম্পর্টেন্টলি আর একটা বিষয় মাথায় রাখতে হবে, সেটা হলো স্টেট ভার্ব সাধারণত কন্টিনিউয়াস হয় না। রিমেম্বার, প্রথমত আমাদেরকে বুঝতে হবে কথাটা কোন সময়কে ইন্ডিকেট করতেছে, দেন আমরা একটা শুদ্ধ সেন্টেন্স তৈরি করতে পারবো। থ্যাংক ইউ।